দেশের যে কোনো কলেজের টেস্ট পরীক্ষায় এখান থেকে তোমাদের 90% কমন পাবা ইনশাল্লাহ। আর 90% কমন পাইলে তোমাদের এ প্লাস পাওয়া বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমার মনে হয় অনেকটাই সহজ। বা আসসালামু আলাইকুম, হ্যালো এইচএসসি 26 ব্যাচ, তোমাদের জন্য আজকে বাংলা দ্বিতীয় পত্রের একটা সাজেশন নিয়ে এসেছি। আমি তুহিন মির্জা। তোমাদের এই সাজেশনটি মূলত নিয়ে আসছি সামনে যে তোমাদের টেস্ট পরীক্ষা, এই টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে এই সাজেশনটা নিয়ে আসা। আমরা জানি যে ইতিমধ্যে প্রায় বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজে জানুয়ারি মাসে টেস্ট পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা চলছে এবং বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষার ডেটও দিয়ে দিছে। এখন আমরা বিভিন্ন ধরনের একটু হতাশায় ভুগতেছি, বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। যারা এখন পর্যন্ত প্রাইভেট পড়নি বা অনেকেই পড়েছো কিন্তু প্রশ্নের মান বন্টন জানো না যে কোন কোন বিষয় থেকে আমাদের প্রশ্ন আসবে, আজকে বাংলা দ্বিতীয় পত্রের ফুল সিলেবাস অনুযায়ী ফুল 100 মার্কের একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো এবং এই সাজেশনটা যদি তুমি ফলো করো, আমার মনে হয় হ্যাঁ, অন্যান্য জায়গার মতো আমি এরকম বলতে পারবো না যে 100% কমন আসবে, এটা আমি বলতে পারবো না, কিন্তু এতটুকু বলতে পারি যে তুমি 90% কমন পাবা। এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো এবং সাজেশনটা যদি ফলো করো, তাহলে 100% না হোক কিন্তু 90-80% কমন পাবা। আর আমি মনে করি একটা পরীক্ষায় ভালো করার জন্য এখানে 100% কমন পাওয়ার কোনো দরকার নেই, সেখানে 80 বা 90% কমন পালে অনেক ভালো কিছু করা সম্ভব। আসো আমরা সর্বপ্রথম দেখে নিই যে বাংলা দ্বিতীয় পত্রের কোন কোন জায়গা থেকে প্রশ্ন হবে বা টপিকস গুলা কি কি আছে, এই জায়গাগুলা আমরা একটু আগে দেখব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা দেখি যে উপরে লেখাই আছে, দেখতে পাচ্ছ যে বাংলা দ্বিতীয় পত্র এবং বিষয় কোড 102। এখানে তোমাদের মূলত মানবন্টনের যে বিষয়টা সেটা নিয়ে একটু আলোচনা হবে। মানবন্টনের বিষয়টা হচ্ছে যে তোমাদের যে গ্রামার অংশ, যেটা আমরা ব্যাকরণ বলছি, এই ব্যাকরণ অংশ থেকে তোমাদের 30 মার্ক থাকবে এবং যেটা তোমাদের লিখিত অংশ বা যেটা উপরে আমি লিখেছি নির্মিত অংশ থেকে কি থাকবে 70। এই মানবন্টনটা আগে দেখো। আমি যদি একটা পরীক্ষায় যাচ্ছি, পরীক্ষা যাওয়ার আগে আমি মানবন্টনটাই না জানি, তাহলে তো আমি পরীক্ষায় ভালো করা আমার দ্বারা কখনোই সম্ভব না, সেটা কখনোই সম্ভব না। আমি মনে করি একটা স্টুডেন্টের, সেটা ইউনিভার্সিটি হোক, এইচএসসি হোক, এসএসসি হোক, যে কোনো পর্যায়ে আগে তাকে দেখতে হবে আমার কোন ধরনের প্রশ্নগুলো আসে বা কোন কোন টপিকস থেকে প্রশ্নগুলো আসে, এর নম্বর কত, তাহলে আমার পরীক্ষায় নাম্বার তোলাটা একটু সহজ হয়। আসো আমরা কথা না বাড়িয়ে একটু দেখি যে কোন কোন টপিকসের উপর কত নম্বর আছে, এটা আগে দেখাই, বা কোন বিষয় থেকে তোমাদের প্রশ্ন আসবে। যেমন ব্যাকরণ অংশটা যদি আমি ফার্স্ট অফ অল তোমাদের বলি, সেটা হচ্ছে যে বাংলা উচ্চারণের নিয়ম, এটা তোমাদের 1 নম্বরেই থাকবে। প্রশ্নের একদম 1 নম্বরে থাকবে বাংলা উচ্চারণের নিয়ম, এইটাই থাকবে তোমাদের 5 মার্ক, এটাই থাকবে 5 মার্ক। এবং 5 মার্কের মধ্যে উচ্চারণের নিয়ম লিখতে বলতে পারে এবং 5টা উচ্চারণ লিখতে বলতে পারে, সেটা নিয়ে আমি পরে আসছি, সেই বিষয়টা নিয়ে পরে আসছি। আগে নাম্বার বন্টনটা দেখে নাও। বাংলা বানানের নিয়ম যেটা আছে, তোমরা যারা প্রাইভেট পড়েছো বা যারা পড়নি বা যারা প্রি টেস্ট পরীক্ষাটা দিয়েছো, তারা কিন্তু একবার পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছো যে বাংলা বানানের নিয়ম থেকে প্রশ্ন আসবে কত মার্কের, 5 মার্কের আসবে। এবং 3 নম্বরে তোমাদের যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। এটাকে আমরা যেটা ওই যে পদ প্রকরণ বলে থাকি, ক্রিয়া, তারপরে হচ্ছে তোমার যোজক, তারপরে বিশেষ্য, বিশেষণ, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন হবে, সেটা নিয়েও আমি পরে আসতেছি। বাংলা ব্যাকরণের ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে আসবে 5 মার্ক এবং বাংলা শব্দ গঠন, উপসর্গ এবং সমাস থেকে আসবে 5 মার্ক। একটা হয় উপসর্গ না হলে সমাস করতে হবে, কত মার্কস আসবে, 5 মার্ক আসবে। এখন আসি বাক্যতত্ত্ব, এই বাক্যতত্ত্ব থেকে আসবে কত মার্কস, 5 মার্ক আসবে। এবং বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এখান থেকে আসবে কত মার্কস, 5 মার্ক। তাহলে 1 2 3 4 5 6, 5 6 30, 30 মার্কস থাকবে হচ্ছে এই ব্যাকরণ অংশে। এখন আসি নির্মিত অংশে। নির্মিত অংশে ফার্স্ট অফ অল এই যে 7 নম্বর, এই 7 এখানে কি 6 পর্যন্ত আছে। নির্মিত অংশের 7 নম্বরে থাকবে পারিভাষিক শব্দ এবং এই পারিভাষিক শব্দ অথবা অনুবাদ থাকতে পারে। তবে আমি স্টুডেন্টদের সবসময় রেফার করি যে পারিভাষিক শব্দটা অ্যান্সার করতে
এখানে অনেকটা সহজ হয় এবং অনুবাদ থেকে মার্কস পাওয়াটা একটু কঠিন হয়। তারপরেও যার যেটা সুবিধা হবে সেখান থেকে অ্যান্সার করাটা ভালো হবে আর কি। ঠিক আছে, তো এই পারিভাষিক শব্দ অনুবাদ থেকে যে প্রশ্ন আসবে তার মধ্যে একটা অ্যান্সার করতে হবে এবং সেখান থেকে 10 মার্কস তুমি পাবা এবং 10 মার্কের অ্যান্সার করতে পারবা। এখন আসি দিনলিপি। দিনলিপি একটি থাকবে এবং প্রতিবেদন রচনা একটি থাকবে। মোট 2টা প্রশ্ন থাকবে এখানে 8 নম্বরে। এই 2টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা উত্তর করতে হবে এবং সেটাই হচ্ছে কত মার্কস পাওয়া যাবে? 10 মার্কস। কত মার্কস হলো এখানে নির্মিত অংশে? 20 মার্কস হলো। এখন 9 নম্বরে থাকবে বৈদ্যুতিক সিটি একটি এবং আবেদনপত্র একটি। মোট 2টা প্রশ্ন থাকবে। এই 2টার মধ্যে তোমাকে একটা উত্তর করতে হবে। এখানে তুমি পাবা হচ্ছে কত মার্কস? 10 মার্কস পাবা। এখন 10 নম্বরে আসি। 10 নম্বরে হচ্ছে সারাংশ থেকে একটি এবং ভাব সম্প্রসারণ। সারাংশ ও ভাব সম্প্রসারণ থেকে একটি থাকবে। মোট 2টা প্রশ্ন থাকবে এখানে। একটি প্রশ্নের কি করতে হবে? উত্তর দিতে হবে। এখানে হচ্ছে 10 মার্ক। তবে আমি স্টুডেন্টদের সবসময় বলি যে সারাংশ থেকে উত্তর করাটা একটু সহজ এবং এখানে মার্কস পাওয়াটা আমার মনে হয় ইজি। তারপরও যার যেটা ভালো লাগবে, যে অংশটা ভালো লাগে সেই অংশ থেকে অ্যান্সার করলে সমস্যা নেই। এখন 11 নম্বরে আসি। সংলাপ থেকে একটি ও ক্ষুদে গল্প রচনা থেকে একটি। 2টা থাকবে মোট 11 নম্বরে। এর মধ্যে একটা প্রশ্নের কি করতে হবে? উত্তর দিতে হবে। কত মার্কস এখানে? 10 মার্কস। তাহলে 1 2 3 4 5, এই 5টায় 50 মার্ক। তাহলে 50 আর এইদিকে 30, কত হলো? 80। একটা বাকি আছে এখনো 20 মার্ক। সেটা হচ্ছে প্রবন্ধ রচনা 5টা থাকবে মোট। প্রবন্ধ রচনা থাকবে 5টা। এই 5টার মধ্যে একটি রচনা লিখতে হবে। প্রবন্ধ রচনা 5টা, কেউ যদি ভালো করে পড়ে তাহলে এই 5টার মধ্যে 4টাও কমন পাওয়া সম্ভব, 5টাও কমন পাওয়া সম্ভব। সেটার ব্যবস্থা করতেছি। এইখানে 20 মার্ক। এখন তোমার প্রশ্ন হতে পারে যে পরীক্ষার হলে অনেক সময় দেখো যে তোমার অনেক বন্ধু অনেক পরিমাণ লুজ নিচ্ছে রচনা লেখার জন্য, কেউ 20 পেজ লিখছে, কেউ 30 পেজ লিখছে, এরকম হয়ে থাকে। কিন্তু আমি বলবো যে শুধুমাত্র পেজ ভরাইলেই কিন্তু তুমি 20 মার্কের ভিতরে এরকম 18 বা 19 তুমি পাবা না। রচনায় মার্কস পাওয়ার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে তুমি 20 মার্ক এখানে 20টা পয়েন্ট দিবা। এখন তোমার যে বন্ধু 15 পেজ লিখছে, সেখানে দেখেছে সে পয়েন্টই দিয়েছে 4টা 5টা, সে কিন্তু মার্কস পাবে না, সর্বোচ্চ 7-8 পাইতে পারে। তাহলে রচনায় ভালো নম্বর পাওয়ার সব থেকে বড় বিকল্প কি? সেটা হচ্ছে তোমার এই যে পয়েন্ট গুলা বেশি দিতে হবে। তুমি চাইবা যে 20 মার্কের ভিতর 20টা, দরকার হলে 21টা পয়েন্ট দিবা। পয়েন্ট ছোট করে লেখো, অল্প পেজ হোক, কিন্তু তুমি পয়েন্ট দাও। টিচার যেন পয়েন্ট গুলা চোখে দেখতে পারে। তাহলে কত মার্কস? এই যে 70 মার্কস এখানে। এখন আমরা আসব কোন কোন বিষয়গুলা থেকে প্রশ্ন আসতে পারে, এই বিষয়গুলাতে আসবো। এবার আসো যে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসতে পারে বা কি ধরনের প্রশ্ন আসতে পারে, এবং টপিকস গুলো ভিত্তিক আমরা আলাদা আলাদা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং এই যে আলাদা আলাদা বিষয়, এই বিষয়গুলোর মধ্যে কোন বিষয়গুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়েও আমাদের আলোচনা হবে। এবং সাজেশনটা খুবই শর্ট করেছি, যে থাকে না যে অনেক বেশি একটা লং সাজেশন, যেটার ক্ষেত্রে দেখা যায় যে আমরা পড়ে শেষ করতে পারছি না বা সাজেশন দেখেই ভয় পাচ্ছি, এই বিষয়টা এখানে নাই। খুবই ছোট করে সাজেশনটা তৈরি করেছি এবং আমার মনে হয় আমি আগেই কিন্তু বলেছি যে আমি 100% কমন দিতে পারবো এমন না, কিন্তু তবে 89-90% তুমি কিন্তু কমন পাবা টেস্ট পরীক্ষায়, এতটুকু বিশ্বাস রাখতে পারো। যেমন ফার্স্ট অফ অল 1 নম্বরে একটু আগে আমি বললাম, সেটা হচ্ছে উচ্চারণের নিয়ম থাকবে। তো এই উচ্চারণের নিয়মটা কি? তোমার প্রথমে দেখবা ক নম্বরে থাকতে পারে স্বরধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো, তুমি লিখতে পারো। আবার থাকতে পারে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো। আবার থাকতে পারে অধ্বনি উচ্চারণের নিয়ম লেখো। আবার থাকতে পারে বফলা উচ্চারণের নিয়ম লেখো। এখন এই নিয়মগুলো তুমি কিভাবে লিখবা? এই নিয়মগুলো তুমি লিখবা যখন তুমি উচ্চারণের ক্লাস করেছো বা যে টিচারের কাছে পড়েছো তিনি কিন্তু এই বিষয়গুলো তোমাকে পড়িয়েছে, যে কোনটা উচ্চারণের সময় কোনটা পরিবর্তন হবে আর কোনটা পরিবর্তন হবে না। এবং প্রত্যেকটা বইয়ের প্রথমেই কিন্তু টপিকসের আগে এটা দেওয়া আছে, এটা পড়ে নিতে পারো। অথবা আরেকটা বিষয় থাকতে পারে, সেটা হলো 5টি শব্দের উচ্চারণ লেখো। আমার মনে হয় সব থেকে বেটার এই 5টা শব্দের উচ্চারণ লেখা। এতে কি হবে? গোটা মার্কস পাওয়ার সম্ভাবনা থাকবে। আর এইখানে এইটার মধ্যে যে কোনো একটা যদি তুমি লেখো তাহলে সেখানে টিচার মার্কস কাটতে পারে। তবে তোমরা চেষ্টা করবা এইটা লিখতে, অথবা যেটা থাকবে সব সময় অথবাটা লেখার চেষ্টা করবে তোমরা গ্রামার অংশের।
ব্যাকরণ অংশের ক্ষেত্রে। এখন দেখো 2 নম্বরে কি কি থাকবে। 2 নম্বরে থাকার সম্ভাবনা আছে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের কি অতৎসম শব্দের 5টা নিয়ম লিখতে হবে, এবং এখানে তৎসম, তদ্ভব, তদ্ভব না, তৎসম, অতৎসম এই দুইটা সব থেকে গুরুত্বপূর্ণ। যেমন বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের তৎসম শব্দের 5টা নিয়ম লেখো। এটা হচ্ছে তৎসম আর এটা হচ্ছে অতৎসম। তুমি দুইটাই পড়ে যেতে পারো, তবে আমার মনে হয় কারো যদি টার্গেট থাকে যে আমি অথবাটা লিখবো, তাহলে এটা প্যারা নেওয়ার কোনো প্রয়োজনই নাই। টেস্ট পরীক্ষার ক্ষেত্রে এই প্রয়োজনটাই নাই এটা পড়ার। যেমন এখানে আসতে পারে আবার নত্যবিধানের 5টা নিয়ম লেখো, নত্যবিধানের 5টা নিয়মও আসতে পারে। আবার এখানে আমি ওটা লিখি নাই, সত্য বিধানটাও আসতে পারে যে সত্য বিধানের 5টা নিয়ম লেখো। এখন অথবার ক্ষেত্রে কি আসবে, 5টা শব্দের শুদ্ধ বানান লেখো। এই শুদ্ধ বানানটা লেখা আমার মনে হয় সব থেকে বেটার হবে। এবং কেউ যদি মনে করে যে কয়েকটা বোর্ড পড়ে আমি যাব এখানে এই 5টা শব্দের শুদ্ধ বানান লিখতে বা শুদ্ধ বানান অ্যান্সার সঠিক করতে, তাহলে সে পারবে। যেমন কেউ যদি মনে করে যে 18, 19, 20, 20-এ তো পরীক্ষা হয়নি, 21, তো এইগুলা যদি কেউ মনে করে যে আমি পড়ে যাব, তাহলে ওর মধ্য থেকে টেস্ট পরীক্ষায় শুদ্ধ বানান কমন পাওয়া সম্ভব। তারপরে আমি প্রশ্নটা ধারণা দিলাম কিভাবে আসতে পারে। এখন আসি 3 নম্বরে। 3 নম্বরে ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে। ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে, শব্দ শ্রেণীর শ্রেণী ও বিভাজন সংজ্ঞা সহ উল্লেখ করো, এটা থাকতে পারে। আবার খ নম্বরে থাকতে পারে বিশেষণ পদ কাকে বলে, আবার উদাহরণ সহ শ্রেণী বিভাগ আলোচনা করো। আবার গ নম্বরে থাকতে পারে, গ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যোজক কাকে বলে, উদাহরণ সহ যোজকের শ্রেণী বিভাগ আলোচনা করো। এখন আমি সবসময় বলতেছি প্রথম থেকে যে অথবাটা লেখা বেটার হবে তোমাদের জন্য। কিছু বোর্ড পড়ে গেলে এবং যারা প্রাইভেট পড়েছো বা এটা ডিটেলস ভাবে পড়েছো তাদের জন্য তো আরো ইজি। পদ নির্ণয় করো, 5টি বাক্য বা অনুচ্ছেদ আকারে থাকতে পারে। কোনো একটা অনুচ্ছেদ থাকবে, নিচে আন্ডারলাইন করা থাকবে যে এগুলা কোন কোন পদ, অথবা 5টা যে কোনো পদ থাকতে পারে। এটা কোন পদ, যেমন ক্রিয়া বিশেষণ হতে পারে, তারপরে হচ্ছে বিশেষণ হতে পারে, বিশেষ্য হতে পারে। এই ধরনের প্রশ্নগুলো তোমার থাকতে পারে। তবে আমার মনে হয় যে এই অথবাটা করা তোমার জন্য সব থেকে বেটার হবে এবং গোটা মার্কস পাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। 4 নম্বর প্রশ্নে, আগের 3টা তো আমরা বুঝতে পারছি যে 1, 2, 3-এর মধ্যে কি থাকবে। এবার আসো 4 নম্বরে। 4 নম্বরে কি থাকবে সেটা হচ্ছে 4-এর ক-তে থাকতে পারে উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো, এটা থাকতে পারে। অথবা খ নম্বর যে প্রশ্নটা এখানে আছে, উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, প্রমাণ করো। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই প্রশ্নটা আসারও একটা সম্ভাবনা আছে। আমি একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম 3টা। এই প্রশ্নটা কিন্তু বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশে খ ইউনিটে ছিল, যেটা আর্টস এর ইউনিট, মানবিক বিভাগের। তো এই প্রশ্নটা তোমরা দেখবা। এখন এটা কি ধরনের প্রশ্ন, যেমন আমরা বলি হারের সাথে যদি প্রহার যোগ করি অথবা হারের সাথে বিহার যোগ করি, অর্থ কিন্তু পাল্টে যাচ্ছে। এই যে উপসর্গের ওইটা দ্বারা কি বলা হচ্ছে, অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। গ নম্বরে আরেকটা আছে, যে কোনো 5টি শব্দের প্রত্যয় নাম সহ প্রকৃতি ও প্রত্যয় করো। আমার মনে হয় এটা না করাই বেটার হবে। যদি কারো কমফোর্ট মনে হয় যে এটা করার ক্ষেত্রে করতে পারো, সমস্যা নেই। ঘ নম্বরে আছে প্রদত্ত উপসর্গ দ্বারা শব্দ তৈরি করো। তবে আমার কাছে মনে হয় যে এখানে সব থেকে বেটার ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো 5টি, এটা সব থেকে বেটার। এবং তোমরা যারা এইচএসসি তে পড়তেছো বা আগামীতে টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা 9, 10-এ কিন্তু সমাস করে এসেছো, তোমাদের ছিল 9, 10-এ। তো সেই ক্ষেত্র থেকে আমার মনে হয় যে এই সমাসটা নির্ণয় করাটা সব থেকে সহজ, এবং এখানে তুমি গোটা মার্কস পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, তারপরও যার যেটা কমফোর্ট মনে হবে সেটা কিন্তু করতে পারো। এখন আসি 5 নম্বর, বাক্য কাকে বলে। 5 নম্বরে বাক্য অংশ থেকে প্রশ্ন থাকবে, বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা প্রয়োজন উদাহরণ সহ আলোচনা করো, এটাও থাকতে পারে। আবার বাক্য কাকে বলে, গঠনগতভাবে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করো। একটু খেয়াল করো, এই যে গঠনগতভাবে আমি লিখেছি, এখানে কিন্তু অর্থগতভাবেও থাকতে পারে, দুইটাই তোমরা দেখে নিতে পারো। তাহলে কি বললাম, বাক্য কাকে বলে এই পর্যন্ত ঠিক থাকতে পারে, আবার এখান থেকে আসতে পারে গঠনগত জায়গায় আসতে পারে অর্থগতভাবে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করো, এটাও থাকতে পারে।
এবং অথবা অংশে যেটা আছে বাক্য রূপান্তর করো, 5টি উত্তর দিতে হবে। বাক্য রূপান্তর করো, 5টি কি করতে হবে? উত্তর দিতে হবে। তাহলে আমার মনে হয় অথবাটা করা সব থেকে বেটার হবে। এবং 6 নম্বরে থাকবে যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো, যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো, অথবা নিম্নের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো। যেমন আমরা অনেক সময় দেখি যে সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল, এই যে গণ এবং সকল, গণ এবং সকল এক জায়গায় ব্যবহৃত হবে না, এই যে এই ধরনের প্রশ্নগুলো মূলত আসবে আর কি, ঠিক আছে? তো অনুচ্ছেদ আকারে থাকতে পারে, করবা। তবে আমার মনে হয় যে এই যে গ্রামার অংশ মানে ব্যাকরণ অংশ যেটা তোমাদের আমি বলতেছি, এই অংশ থেকে অথবা গুলা করা সব থেকে বেটার হবে। এখন তোমার মনে হতে পারে ভাইয়া আপনি তো বারবার বলতেছেন যে অথবা অংশটার উত্তর করতে, তো আমরা যারা ব্যাকরণ অংশটা কম পারি তাদের জন্য কেমন হবে, এটা আমরা কই থেকে কমন পাবো? কারণ এইগুলা তো অনেকেই নাও লিখতে পারে। আমি বলতেছি তুমি এই বিষয়গুলো কমন পাবা টেস্ট পরীক্ষার জন্য। এই যে বাক্য রূপান্তর করো, নিম্নের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো, আবার ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো 5টি, এটা তুমি কমন পাবা মূলত বিগত বছরের যে বোর্ডগুলো আছে, বিশেষ করে আমি এখানে তোমাদের লিখেই দিচ্ছি, সেটা হচ্ছে 2017, 2019, 2021টা 21 দরকার নাই, 2018, ঠিক আছে, 2018, 2017, 19 এর ভিতরে অ্যাড করে নিতে পারো 2016। এই বোর্ডগুলোও যদি কেউ ভালো করে পড়ে তাহলে এইগুলা তুমি কিন্তু কমন পাবা, একদম হুবহু কমন পাবা, এই বোর্ডগুলোও যদি ফলো করতে পারো আর কি, ঠিক আছে? তো আমাদের এখন ব্যাকরণ অংশটা শেষ হলো। এখন আমরা যাচ্ছি যে আমাদের যে লিখিত অংশ যেটা আছে নির্মিত 70 মার্কসের, সেটা আমরা একটু দেখব। এবার আসি আমরা 7 নম্বর প্রশ্নে। 7 নম্বরে কি কি থাকবে? 7 নম্বরে থাকবে যে কোনো 10টি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, এবং তোমরা যারা একটু সচেতন স্টুডেন্ট তারা বলতে পারবা যে এই পারিভাষিক শব্দ থেকে শুধু কিন্তু এইচএসসিতে না, এই পারিভাষিক শব্দ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে এই পারিভাষিক শব্দ থেকে, এবং সেই প্রশ্নগুলা এই বোর্ডগুলা থেকেই হয়ে থাকে ম্যাক্সিমাম সময়। তাহলে এই বোর্ডগুলো যদি তুমি এখন পড়ো তাহলে কিন্তু পরবর্তীতে তোমার অ্যাডমিশন টাইমেও একটু হেল্প হবে। তাহলে একটু বলি এখানে যে কোনো 10টি শব্দের বাংলা পারিভাষিক শব্দ, এখানে অথবা আকারে থাকবে নিচের অনুচ্ছেদটি বাংলায় কি অনুবাদ করো। এখন অনুবাদটা কিন্তু কমন পাওয়া একটু কষ্ট হয়, অথবা অনেকে লেখার জন্য একটু অসুবিধায় পড়তে পারে, একটু দেখা যাচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং যাদের কম বা অনুবাদ করতে পারে কম, তাদের জন্য সমস্যা। সেই ক্ষেত্রে আমি তাদের পরামর্শ দিব যে পারিভাষিক শব্দটা লিখতে। এখন পারিভাষিক শব্দ ইন টোটাল বোর্ড হুট করে এই কয়েকদিনে পড়ে কিন্তু তোমার মাথায় নিয়ে টেস্ট পরীক্ষা দেওয়াটা কষ্ট। সেই ক্ষেত্র থেকে যদি কারো পারিভাষিক শব্দ সম্পর্কে কোনো কিছু লাগে, মানে সাজেশনের কথা বলছি, যে আমরা এক জায়গায় মোট 75টা পারিভাষিক শব্দ গুছিয়েছি, যে 75টা পড়লেই আমাদের কমন পাওয়া সম্ভব, এবং যেই 75টা ভবিষ্যতেও বারবার পরীক্ষায় আসতে পারে। এইটা যদি কারো লাগে তাহলে আমাদের পেজে তোমরা নক দিতে পারো, তাহলে তোমাদের পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে পারিভাষিক শব্দের বিষয়। এখন যারা মনে করতেছো যে পারিভাষিক শব্দ আমরা লিখবো না, তাদের ক্ষেত্রে বাংলায় অনুবাদ। এখন এই অনুবাদগুলা পড়লে আমার মনে হয় যে কমন পাওয়াটা সম্ভব ইনশাল্লাহ। যেমন 1 নম্বর যেটা আছে এটা পড়তে পারো, বুক আর মেন্স, এটা পড়তে পারো, এটা বারবার আসে। 2 নম্বর যেটা আছে দেখো এ গুড টিচার। 3 নম্বর আছে বাংলাদেশ ইজ নাও, এটা পড়তে পারো। ট্রিস আওয়ার ফ্রেন্ডস, এটা পড়তে পারো। আরেকটা হচ্ছে এটা পড়তে পারো। তারপরে হচ্ছে এই 5টা পড়লেই আমার মনে হয় যে এনাফ। এই 5টা পড়লেই এর বাইরে অনুবাদ না আসার সম্ভাবনা বেশি। তারপরেও যদি কেউ অনুবাদ না করো তাহলে কিন্তু পারিভাষিক শব্দটা তোমরা লিখতে পারো। আচ্ছা, এখন আসো 8 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে দিনলিপি। দিনলিপি বা অভিজ্ঞতা বর্ণনা যেটা আছে, অথবা খ নম্বরে থাকবে ভাষণ ও প্রতিবেদন যেটা আছে, ভাষণ এবং প্রতিবেদন। এখন আমার মনে হয় ভাষণ এবং প্রতিবেদনের থেকে দিনলিপি লেখাটা ইজি, এবং এখানে মার্কস পাওয়াটা সহজ। সেই ক্ষেত্র থেকে আমি 5টা দিনলিপি দিচ্ছি, এই 5টার মধ্যে ইনশাল্লাহ কমন পাবা। যেমন 1 নম্বর আছে তোমার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন। আরেকটা হচ্ছে বইমেলা সম্পর্কে দিনলিপি। আরেকটা হচ্ছে
ঐতিহাসিক স্থান ভ্রমণে অর্জিত অভিজ্ঞতা। আরেকটা হচ্ছে কলেজে তোমার প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করো, এবং বাংলা নববর্ষ উদযাপন। এর মধ্যেও ইম্পর্টেন্ট আমি দুইটা বের করে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষার ফল, এটা একটা, আর বই মেলা। এই দুইটা খুবই ভালো করে পড়বা। আমার মনে হয় এই দুইটার মধ্যেও কমন পাওয়া সম্ভব, কোনো কোনো কলেজে কমন আসতেও পারে এই দুইটার মধ্যে। ঠিক আছে, এখন আসি আমরা 9 নম্বর। 9 নম্বরে কি কি থাকতে পারে আমরা একটু দেখি। সেটা হচ্ছে বৈদ্যুতিক চিঠি অথবা খুদে বার্তা। বৈদ্যুতিক চিঠি অথবা কি থাকতে পারে, খুদে বার্তা থাকতে পারে। এখন এখানে অথবা হিসাবে মূলত থাকবে পত্র লিখন অথবা আবেদনপত্র। এখন আমরা কিন্তু ছোটবেলা থেকেই এই পত্র লিখন আবেদনপত্র লিখে আসছি। এখন আমার মনে হয় অ্যাজ এ স্টুডেন্ট, আমি যদি স্টুডেন্ট হতাম তাহলে অথবা এই পত্র লিখন আবেদনপত্রটাই লেখার চেষ্টা করতাম, কারণ আগে থেকে এটা আমরা লিখে আসছি। এবং কিভাবে কিভাবে লিখতে হয় তোমরা কিন্তু এটা জানো, পত্র লিখন অথবা আবেদনপত্রটা কিভাবে লিখতে হয়। এখন আমি এই পত্র লিখন আবেদনপত্রটাই আমি একটু দিয়েছি, 5টা বের করেছি যেগুলা আসার মতো একদম, এবং আমিও তোমাদের প্রেফার করব যে এই পত্র লিখন অথবা আবেদনপত্র লিখতে। যেমন প্রথম যেটা আমি দিয়েছি 1 নম্বরে, প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ বিভ্রান্তের মাত্রা অতিরিক্ত লোডশেডিং এবং বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দরখাস্ত লেখো। এইটা একটা তোমরা পড়ে যেতে পারো। বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র লেখো। আরেকটা আছে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র লেখো। এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর যারা যারা ভিডিওটা দেখছো তোমরা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো, তাহলে পরবর্তীতে কিন্তু এইটা তোমরা যে কোনো বই ফলো করে পড়তে পারবা। আরেকটা যেটা লাস্ট ওয়ান আছে, বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদের জন্য একটি আবেদনপত্র রচনা করো। এই 5টা পড়লে আমার মনে হয় যে এনাফ, এখান থেকে প্রশ্ন পাবা। আহামরি তোমরা সাজেশনটা প্রথম থেকে যারা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু একদম শর্ট করে সাজেশনটা করেছি। মানে অন্যান্য জায়গায় বা অন্যান্য যে সাজেশনগুলো তোমরা দেখতেছো সেখানে দেখো হিউজ পরিমাণ দেওয়া আছে, দেখা যাচ্ছে আবেদনপত্র বা পত্র লিখন 10টা দেওয়া আছে। তো 10টা দেওয়া মানে তো সবই পুরো বই আমি তুলে দিলাম, তো সেখান থেকে কি আলাদা করলাম আমি? তো এখানে কিন্তু সেম আমরা 5টা দিয়েছি, এই 5টার মধ্যে ইনশাল্লাহ কমন আসবে। এবং সারাংশ সারমর্ম যে কোনো একটা, একটু বলে রাখি, সারাংশ সারমর্ম লেখাটাই বেটার হবে। এই 10 নম্বরে কিন্তু আরেকটা অথবা হিসাবে থাকতে পারে ভাব সম্প্রসারণ, সেটা আমি পরে আসছি। দেখো, বিশ্বজোড়া পাঠশালা মোর সন্দেহ নেই মাত্র। তারপরে ছোট ছোট বালুকার কণা নিত্য দেয় আমি, এটা একটা গুরুত্বপূর্ণ। এই বিশ্বজোড়া পাঠশালা মোর, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরপরে আছে বসুমতী কেন তুমি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা খুব ভালোভাবে দেখে যাবা, কমন আসতেও পারে ইনশাল্লাহ। বসুমতী কেন তুমি তাহে একেবারে ছাড়ে। এরপরে আসে কোথায় স্বর্গ কোথায় নরক, এটা সে ছোটবেলা থেকেই তোমরা পড়তেছো, দেখা যাচ্ছে 9-10-এও তোমরা এটা পড়ছো। কোথায় স্বর্গ কোথায় নরক, আমাদেরই কুড়ে ঘর, এটা পড়তে পারো। দৈন্য যদি আসে ঊর্ধ্বে দুহাত বাড়াস, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এসেছে নতুন শিশু এ আমার দৃঢ় অঙ্গীকার। তবে এর মধ্যে কিন্তু বসুমতী, এটা তোমরা প্রিটেস্টেও হয়তো এটা পেতে পারো, অনেক জায়গায় পেয়েছো হয়তো বিভিন্ন কলেজে পরীক্ষা দিয়ে, আবার টেস্টেও এটা ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, এখন আমাদের দেখতে হবে ভাব সম্প্রসারণ কোনগুলো আসতে পারে। ভাব সম্প্রসারণের আগে একটা বিষয় তোমাদের একটু বলি। এই যে সারাংশ সারমর্মের কথা আমি বললাম, এখানে কয়টা দিয়েছি, 1 2 3 4 5 6টা। অন্যান্য সাজেশন গুলাই দেখো যে 15টা বা 10টা আপ দেওয়া আছে, 10টার নিচে কোনো সাজেশনে দেওয়া নেই। তবে আমরা মনে করি যে এইটার মধ্যে ইনশাল্লাহ কমন আসবে, এবং সারমর্ম সারাংশ লেখাটাই তোমার জন্য বেটার হবে। কেন বেটার হবে? এই সারমর্ম সারাংশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগে দেখবা লিখিত অংশে প্রত্যেক বছর কিন্তু থাকে সারমর্ম সারাংশ থেকে। তো এখন থেকে যদি তুমি এটা প্র্যাকটিস করো বা লেখো, তাহলে কিন্তু ওই টাইমে যে তোমার জন্য কিন্তু এটা অনেক ভালো হবে। এই ভাব সম্প্রসারণ গুলা যদি তুমি পড়ে যাও পরীক্ষার হলে, তাহলে এখান থেকে কমন পাওয়া সম্ভব আমার মনে হয়। অনেকেই হয়তো 10টা 15টা তোমাকে দিয়েছে যে 10টা 15টা পড়লে এনাফ, তো আমাদের এত দরকার নাই, বা আহামরি আমি জাহিরও করছি না যে 10টা 15টা দেওয়া খারাপ বা এখান থেকে পড়লেই একদম কমন পাওয়া যাবে এমনও না। তবে আমি আশা করছি 99% এর মধ্য থেকে আসার সম্ভাবনাই আছে। যেমন
ভাব সম্প্রসারণের মধ্যে প্রথমে আছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কি কঠিন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিগত বছরে অনেকবার আসছে বিভিন্ন পরীক্ষায়। স্বদেশের উপকারে নাইজার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন, এটাও গুরুত্বপূর্ণ। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। আবার স্বশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত, এটা তোমরা 9-10 পড়ে আসছো, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আবার আসি কৃতিমানের কি নাই, মৃত্যু নাই। আবার প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন থাকলে মানুষ হয় না। এগুলো সবই গুরুত্বপূর্ণ। তারপর একটু আমি সহজ করে দিই, সেটা হচ্ছে এই যে পশু সেই জন এবং স্বাধীনতা অর্জনের থেকে, এই তিনটা একটু বেশি করে পড়বা, এই তিনটা একটু বেশি করে পড়বা। এখন আসি 11 নম্বরে, সংলাপ একটি অথবা ক্ষুদে গল্প রচনা। ঠিক আছে, এখন এই ক্ষুদে গল্প রচনা লেখাটা সব থেকে বেটার হবে আমার মনে হয় সংলাপের থেকে। তো যার যেটা ভালো লাগে, যেহেতু আমি ক্ষুদে গল্প রচনা লেখাটাই বেটার হবে বলতেছি, সেই ক্ষেত্র থেকে আমি এই ক্ষুদে গল্পগুলো একটু আলাদা করেছি, যেগুলো বারবার পরীক্ষায় এসেছে বা সামনে আসার মতো, তোমাদের টেস্ট পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, সততার পুরস্কার শিরোনামে ক্ষুদে গল্প। সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা খুব গুরুত্বপূর্ণ, সাম্প্রদায়িক সম্প্রীতি। এরপরে রক্তদানের পুণ্য শিরোনামে ক্ষুদে গল্প। এরপরে তোমার শৈশব স্মৃতি শিরোনামে, এটা অনেক গুরুত্বপূর্ণ। অসময়ের বই প্রকৃতি বন্ধু শিরোনামে ক্ষুদে গল্প এবং পানি দূষণ বিষয়ে ক্ষুদে গল্প। আবার অনেক সময় ক্ষুদে গল্প কিন্তু রিসেন্ট বিষয় নিয়েও এসে থাকে। তবে আমরা এইচএসসি ফাইনালের আগে আরেকটা সাজেশন দিব ফাইনাল পরীক্ষার জন্য, এটা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য দেওয়া হচ্ছে, এই জন্য শর্ট শর্ট করে। তবে আমার মনে হয় এই শর্ট সাজেশনের মধ্যেই তোমরা ইনশাল্লাহ 90% কমন পাবা। যেমন এখানে ক্ষুদে গল্পের এই 6টা পড়লে তোমরা একটা কমন পাবা ইনশাল্লাহ। যে বিষয়টায় আসি সেটা হচ্ছে প্রবন্ধ রচনা। এবং প্রবন্ধ রচনায় কিন্তু সব থেকে বেশি মার্কস, তোমার 20 মার্ক থাকবে। এবং আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলেছি যে এই প্রবন্ধ রচনায় মার্কস পাওয়াটা একটু স্টুডেন্টরা বুঝতে পারে না যে কিভাবে মার্কস পেতে হবে। তো প্রবন্ধ রচনার বিষয়টা আগে দেখি যে কোনগুলো আমাদের পড়তে হবে। আমি এখানে 10টা প্রবন্ধ রচনা দিয়েছি, তোমাদের পরীক্ষার হলে 5টা প্রবন্ধ রচনা থাকবে। কয়টা থাকবে? 5টা থাকবে। এই 5টার মধ্যে কয়টা লিখতে হবে? একটা উত্তর করতে হবে। তো এখানে আমি মোট দিয়েছি 10টা। এর মধ্যে যদি 4-5টাও কেউ ভালোভাবে পড়ে যায়, অ্যান্সার করা সম্ভব। কিভাবে আমি বলছি। প্রথমেই যেটা আছে, দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার কি প্রতিকার। এখন জুলাই গণ অভ্যুত্থান, এটা একটা রিসেন্ট বিষয়। মুক্তিযুদ্ধের চেতনা অথবা স্বদেশ প্রেম, স্বদেশ প্রেমের জায়গায় শুধু দেশ প্রেমও থাকতে পারে, একই বিষয়। এবং মানব কল্যাণে বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ। এখন কথার কথা, তোমার পরীক্ষার হলে প্রশ্ন আসলো ডিজিটাল বাংলাদেশ। তো সেই ডিজিটাল বাংলাদেশে তুমি কিন্তু এই মানব কল্যাণী বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ থেকেও কিন্তু পয়েন্টগুলো নিয়ে যে ওখানে দিতে পারবা, একটা পড়লেই কিন্তু তোমার হচ্ছে। এটা অনেকটা টেকনিক খাটাতে হয় পরীক্ষার হলে। যেমন আরেকটা আছে জাতি গঠনে নারীদের ভূমিকা। আবার আছে কৃষি ক্ষেত্রে কি বিজ্ঞান, কৃষি ক্ষেত্রে বিজ্ঞান। আমি বলি এই মানব কল্যাণে বিজ্ঞান, তথ্য প্রযুক্তি বাংলাদেশ এবং কৃষি ক্ষেত্রে বিজ্ঞান, এই তিনটার মধ্যে একটা থাকবেই, দেখবা বিজ্ঞান সম্পর্কিত একটা থাকবেই। এরপর আছে অধ্যাবসায়, এইটা আমি পাশে লিখেই দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, ট্রিপল স্টার দিয়ে দিলাম। সেটা হচ্ছে অধ্যাবসায়টা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আছে ইন্টারনেট, এই জাতীয় প্রশ্ন থাকে, ইন্টারনেট এবং বই পড়ার আনন্দ, বই পড়া সম্পর্কে দেখতে পারো, এবং মাদকাসক্তি ও তরুণ সমাজ। এখন এইগুলা পড়লেই তোমার প্রশ্নগুলা মানে প্রবন্ধ রচনা কমন পাওয়া সম্ভব। কিন্তু এখন লিখবা কিভাবে? আমি প্রথমেই বলেছি, সেটা হচ্ছে এই 20 মার্কসের মধ্যে যদি কেউ 17-18 পাইতে চায়, তাহলে অবশ্যই পয়েন্ট বেশি দিতে হবে। বেশি পেজ লিখে লাভ নাই, পেজ অল্প লেখো দরকার হলে, কিন্তু পয়েন্ট বেশি দাও। এখন যদি তুমি পেজ বেশি লিখতেই চাও, তাহলে পয়েন্টগুলোর ডিটেলসটা একটু কম করে দাও, কিন্তু পয়েন্ট লাগবে। পয়েন্ট যত বেশি দিবা প্রবন্ধ রচনায়, তত মার্কস কিন্তু তুমি বেশি পাবা। এখন এই যে এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত তোমরা দেখতেছো, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে বাংলাদেশের যে কোনো কলেজ, আবারও বলতেছি, বাংলাদেশের যে কোনো কলেজের টেস্ট পরীক্ষার ক্ষেত্রে এই সাজেশন থেকে 90% কিন্তু কমন পাওয়া সম্ভব ইনশাল্লাহ।